সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কয়েকটি কারণে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত সপ্তাহে বলেছিলাম দ্য ফেডারেল রিজার্ভ গত বুধবার জুন 18 তারিখে তারা দেখা করবেন, মিট করবেন এবং সিদ্ধান্ত নেবেন তারা কি করতে যাচ্ছেন। এটি যেমন বড় কথা, তার চেয়েও বড় কথা হচ্ছে এর ইম্প্যাক্টটা কোথায় পড়তে যাচ্ছে সেটি আমরা দেখব। আর এর সাথে প্রেসিডেন্ট ট্রাম্প কেন চটেছেন তার উপর এইটি জানা দরকার। এই ঠিক একই সাথে আমি বেশ কিছু অ্যানালিসিস তুলে ধরবো আপনাদের কাছে যে আমেরিকার ঋণ সমস্যা অর্থাৎ ন্যাশনাল ডেট যেটি বলে থাকি আমরা, সেটির অবস্থা কোথায় গিয়েছে এবং এটি কী কারণে একটি বিস্ফোরক অবস্থায় এসেছে, যার কারণে জেরোম পাওয়েল দ্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে মুখোমুখি অবস্থানে গেছেন। সেটিও কোনো ভালো সংবাদ নয়, কিন্তু আসলে সমস্যা কোথায় সেটিও তুলে ধরবো আমার অ্যানালিসিস থেকে। এরপরে দুটি ব্যাপার থাকবে ইমিগ্রেশনের। একটি হচ্ছে আপনারা সবাই জেনে গেছেন যে ইমিগ্রেশন অবস্থা অত্যন্ত কঠিন। এই কঠিন অবস্থাও 9টি উপায় আছে, যে 9টি উপায়ের কোন একটি উপায় আপনি বেছে নিতে পারেন যে একটি লিগ্যাল পন্থা অবলম্বনের জন্য, অর্থাৎ একটি লিগ্যাল স্ট্যাটাস পাওয়ার জন্য। সেটি আপনাদের কাছে তুলে ধরবো। দ্যাটস অলসো আওয়ার অ্যানালিসিস। এবং আরেকটি ব্যাপার হচ্ছে একজন গ্রিন কার্ড, যিনি গ্রিন কার্ড আছে তার, উনাকে সম্প্রতি সান ফ্রান্সিসকো দুঃখিত এয়ারপোর্টে আটকানো হয়েছে, থামানো হয়েছে এবং সেখান থেকে আইস ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে। কেন? যেখানে তার ছেলে এয়ারফোর্সে কাজ করেন। সো এই কেনর ব্যাপারটি আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। ফেডারেল রিজার্ভের ব্যাংকের যে মিটিং হয়ে গেল এবং এই মিটিংয়ের পরে FOMC মিটিং প্রকাশ করেছেন তারা, কাজেই সেখান থেকে শুরু করব। দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক সম্প্রতি তারা অ্যানাউন্স করেছেন যে তারা চেঞ্জ করছেন তাদের প্ল্যানিং। বেসিক্যালি তারা বলছেন যে দে আর প্ল্যানিং অন চেঞ্জিং কোর্স। তারা পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে, ইফ দ্যাট মেক্স এনি সেন্স। কবে নাগাদ করবেন তারা? 2025 সালের শেষ নাগাদই তাদের এটি করতে হবে। তার কারণ হচ্ছে তারা এইমাত্র গত পরশুদিন জুনের মিটিং শেষ করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জিনিস তারা এখান থেকে আমার কাছে ধরা পড়েছে। নাম্বার ওয়ান, এবং তারাও সেটি বলেছেন, নাম্বার ওয়ান, তার বেশ কিছু অংশ আপনারা দেখতে পারবেন বাই দ্য ওয়ে। নাম্বার ওয়ান, তারা বলেছেন তারা এই মুহূর্তে ইন্টারেস্ট রেট কমাতে চান না। দে ডু নট ওয়ান্ট টু কাট ইন্টারেস্ট রেট রাইট নাও। এটি হচ্ছে তাদের বক্তব্য। এবং দেন নাম্বার টু, তারা বলেছেন যে তারা প্ল্যান করছেন ইন্টারেস্ট রেট কমাবেন তারা কাপল অফ টাইমস, অর্থাৎ কমপক্ষে দুবার এই বছর শেষ হওয়ার আগে। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ ফ্রম দেয়ার, কারণ এটির ইম্প্যাক্ট আমাদের সবার উপর পড়বে। এই যে চেঞ্জ অফ টোন, তাদের সুরের যে পরিবর্তন, গলার নমনীয়তা ভাব চলে আসছে, এটি কিন্তু অনেক ইনভেস্টর যারা আছেন ওয়াল স্ট্রিটে, তারা কিন্তু এখন খুব এক্সাইটেড। আপনারা যারা ওয়াল স্ট্রিটে আছেন, যারা স্টক মার্কেটে আছেন, তাদের জন্য এটি ভালো খবর অনেকেই মনে করছেন। বাই দ্য ওয়ে, স্টকের অনেকে সর্বশান্ত হয়ে যান, অনেকে খুব ভালো করেন। স্টক ইজ এ লং টার্ম থিং, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। আপনি সুইং ট্রেডার হন, ডে ট্রেডার হন, অপশন ট্রেডার হন, লং টার্ম ট্রেডার হন, আপনি যেটি হন, ওকে, পার্ট টাইম ট্রেডার, প্যাসিভ ট্রেডার, মনে রাখবেন লাফালাফি করলে এখানে কিন্তু ভালো হবে। এর জন্য যথেষ্ট পড়াশোনার প্রয়োজন আছে। ইন দ্য লং টার্ম স্টক মেক্স মানি, এই কথাটি আমি আবারও বলে রাখলাম। এনিওয়ে, বাট স্টক মার্কেট যদিও এক্সাইটেড, অন্যরা কিন্তু খুব একটা বিশ্বাস করছে না। অন্য অর্থনীতিবিদ যারা আছেন তারা খুব একটা শক্তভাবে এটা বিশ্বাস করছেন না। কেন? ফর এক্সাম্পল, একজন অর্থনীতিবিদ ফ্রম JP Morgan Chase Bank, উনি বলেছেন, আমি তার কোটেশনটাই তুলে ধরি, and quote, "We continue to look for only one interest rate cut this year." তার অর্থ হচ্ছে উনি বলছেন উনি দুবার মনে করেন না, উনি মনে করেন যে ইন্টারেস্ট রেট হয়তো কমবে একবারে বেশি না। দে আর অ্যান্টিসিপেটিং, তারা অনুমান করে নিচ্ছেন বা ধরে নিচ্ছেন সেটি হতে যাচ্ছে এই বছরের শেষ নাগাদ, ডিসেম্বর মিটিংয়ে। এসেনশিয়ালি তারা বলছেন, ইয়া উই উইল বিলিভ ইউ, আমরা তোমাদের বিশ্বাস করবো, ফেডারেল রিজার্ভের কথা বলছেন, যখন তোমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবা। বাট ইফ ইউ গো বিয়ন্ড ইন্টারেস্ট রেট, যদি আপনি ইন্টারেস্ট রেটের বাইরের পরিস্থিতি বা ছবি দেখতে চান বা বোঝার চেষ্টা করেন, জেরোম পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, অলসো আমাদেরকে আরো ইন্টারেস্টিং কিছু ইনসাইট দিয়েছেন ইনটু হোয়াটস হ্যাপেনিং উইথ আওয়ার ইকোনমি, আমাদের ইকোনমি অর্থাৎ US অর্থনীতি নিয়ে কি হচ্ছে টুডে, আজকের দিনে বা এখনকার সময়ে। মোর স্পেসিফিকলি টকিং অ্যাবাউট, যদি খুব স্পেসিফিকলি জানতে চান, তিনটি ব্যাপার।
অর্থনীতি, ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট পটেনশিয়ালি কমে আসা। সো অল দিস থিংস এই সেকশনে প্রতিটা জিনিস নিয়ে আমি আলোচনা করব এবং আমাদের টিবিএন এর অ্যানালিসিস আপনাদের সাথে তুলে ধরবো। সো লেটস স্টার্ট টকিং অ্যাবাউট ইনফ্লেশন। ইনফ্লেশন নিয়ে শুরু করা যেতে পারে। তার কারণ হচ্ছে জেরম পাওয়েল যেটি বলছেন, ইনফ্লেশন ইজ অ্যান্ড কোট, আমি তার উক্তির কথা তুলে ধরছি, উই আর waiting for when it comes to cutting interest rate is to understand what will happen with the tariffs inflation. অর্থাৎ ওনারা অপেক্ষা করছেন এবং দেখতে চান যে অথবা বুঝতে চান যে কি হবে যখন ট্যারিফটি আসলে ইম্প্যাক্ট করা শুরু, অর্থাৎ ইম্পোর্ট যে ট্যাক্সটি ট্রাম্প প্রশাসন বসিয়েছেন সেটির প্রভাব পড়া শুরু হলে তখন তারা বুঝতে পারবেন। তার আগে পর্যন্ত তারা একটু অপেক্ষা করবেন। সো দ্য ফেডারেল রিজার্ভ তাদের মিটিং শেষ করেছেন বুধবারে, সেটি আগে বললাম জুন 18 তারিখে। সেই দিনই খুব স্পেশাল একটি ব্যাপার হয়েছে, সেটি হচ্ছে তারা আপডেট করেছেন তাদের ইকোনমিক প্রজেকশন, এসিপি বলা হয়ে থাকে। সো এটি তারা কিন্তু প্রতিটি মিটিংয়ে করেন না, এটি মনে রাখা। এবং এই আপডেটেড প্রজেকশন যেটা আছে এটা ভালো না, দিস ইজ নট গুড। সত্যিকার অর্থে এটা ভালো না। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানালিসিস যেটা আমি এখন আলোচনা করবো। সো আমি যেটা আপনাদের অন স্ক্রিন প্রথমে রাখবো সেটি যেটা আপনারা দেখছেন, হিয়ার ইজ দ্য রিপোর্ট। এটি হচ্ছে রিপোর্টের প্রথম অংশ এবং প্রথম পাতা। ইউ ক্যান ফাইন্ড ইট, আপনারা নিজেরাও খুঁজে পেতে পারেন, এটা ফেডারেল রিজার্ভের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি এর চৌম্বক অংশ আপনাদের কাছে উপস্থাপন করবো। সো এটা হচ্ছে সামারি অফ ইকোনমিক প্রজেকশন, এসইপি যেটাকে বলা হয়ে থাকে। এবং আপনারা যেটা এখন দেখছেন বেসিক্যালি অন স্ক্রিনে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেবল যেটা এখন দেখবেন অন স্ক্রিনে, এই টেবলটা হচ্ছে যে টেবলটা এসিপির রিপোর্টের মধ্যে আছে, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি হচ্ছে তাদের লাস্ট প্রজেকশন যেটি মার্চে ছিল এবং এই মার্চ থেকে এখন পর্যন্ত আছে। ওকে, সো আপনারা যেটা অন স্ক্রিনে দেখছেন এটা হলো ফেডারেল রিজার্ভের প্রজেক্টেড ইউএস অর্থনৈতিক গ্রোথ, আমেরিকার জিডিপি যেটি গ্রোথ প্রবৃদ্ধির হার, সেটি তারা বলেছিলেন 1.7% এই বছর হবে, এই বছরে 1.7%। এখন তারা রিভাইজ করে বলছেন যে এটি 1.7% হবে না, প্রবৃদ্ধির হার কমে আসবে, এটি হবে 1.4%। সো তারা আশা করছেন যে অর্থনীতি স্লো হয়ে আসবেন, দে আর এক্সপেক্টিং স্লোয়ার গ্রোথ রেট, প্রবৃদ্ধির হার ডেফিনেটলি কমে আসবেন। অরিজিনালি যেটা আশা করেছিলেন তারা, অরিজিনাল অ্যান্টিসিপেটেড গ্রোথ রেট, আনএমপ্লয়মেন্ট রেটের কথা যখন আমরা পরবর্তী স্ক্রিনটা দেখব, যেটি আপনারা দেখছেন এখন। সো মার্চ মাসে তারা বলেছিলেন আনএমপ্লয়মেন্ট রেট হবে 4.2%, প্রজেক্টেড আনএমপ্লয়মেন্ট রেট গোয়িং টু রাইজ, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বেড়ে দাঁড়াবে 4.4% এই বছরের শেষ নাগাদ। নাও তারা আশা করছেন যে এটি, তারা অনুমান করে বলছেন যে এটি কিন্তু 4.4 বলার পরেও এটি কিন্তু আসলে 4.5, 4.6%, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট যেটি আশা করছেন তার চেয়েও বাড়বে আনএমপ্লয়মেন্টের পরিমাণ বা সংখ্যা বছরের শেষ নাগাদ। অ্যান্ড রাইট নাও এসিপি পিসি ইনফ্লেশন যেটি আছে সেটা 2.1% মার্চের গ্রাফ অনুসারে। তারা মনে করছেন এটি বেড়ে, মানে অর্থাৎ ইনফ্লেশন জেনারেলি স্পিকিং 2.7% এই বছরের শেষ নাগাদ, অর্থাৎ ইনফ্লেশনও বাড়তে যাচ্ছে। বাট নাও তারা বলছেন যে এটি আসলে বেড়ে, তারা বলেছিলেন 2.7% মার্চের এসিপিতে, এখন তারা বলছেন না, ইনফ্লেশন বাড়বে এবং বেড়ে দাঁড়াবে 3.70% অথবা তার চেয়েও বেশি হতে পারে, কিন্তু তারা ধরে রেখেছেন রাউন্ড ফিগার 3.0%। সেম স্টোরি উইথ পিসিই যেটি আমরা দেখব পরবর্তীতে স্ক্রিনে, যেটি আপনারা দেখছেন হাইলাইটেড করা। ওকে, সেম ইনফ্লেশন যে গ্রাফটি দেখছেন। সো 2.5% তখন তারা বলেছিলেন লাস্ট টাইম ব্যাক ইন দ্য মার্চ। এখন তারা এস্টিমেশন দিচ্ছেন যে এটিও বেড়ে যাবে, এটি বাড়বে, তখনও বলেছিলেন বাড়বে কিন্তু খুব কম, এখন বলছেন 2.8% বেড়ে দাঁড়াবে এই বছরের শেষ নাগাদ। নাও এইটি তারা রিভাইজ করেছেন সম্পূর্ণভাবে এবং রিভাইজ করার পরে সবকিছু মিলে ও এসিপি যেটা পিসি যেটা দেখছেন আপনারা কোর পিসি, সেটি এখন তারা বলছেন না 3.0 নয়, এটি 3.1%তে যেয়ে দাঁড়াবে। সো এই যে তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, এটি আপনাদের একটা বেস লাইন দিয়ে দিবে। এখন আমার কিছু মতামত বেসড অন আওয়ার অ্যানালিসিস আমি তুলে ধরবো এই অংশটুকুর জন্য। ওকে, সো এটি সোজা কথায় ইটস আ ব্যাড নিউজ আমাদের সবার জন্য, অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সবার জন্য ইটস আ ব্যাড নিউজ। এবং অনেকেই আমার মনে হয় না কেউ এই ব্যাপারটিতে আর্গুমেন্ট করবেন, কারণ এটি কোনো গ্রেট নিউজ না, নো ওয়ে, রাইট? সো দ্য ফেডারেল রিজার্ভ প্রজেক্ট করছেন অর্থনীতি মন্থর হয়ে আসবে
স্লোয়ার জিডিপি গ্রোথ, যেটিকে তারা বলেন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আনএমপ্লয়মেন্ট বাড়বে এবং তার সাথে সাথে বাড়তে যাচ্ছে ইনফ্লেশন, বেসিকলি স্ট্যাগফ্লেশন। ওকে, হাই এমপ্লয়মেন্ট, হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড হাই ইনফ্লেশন। সো এটা একটা ট্রাইফ্যাক্টা, তিনমুখী চাপ। ইটস ব্যাড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ। এনিওয়ে, ইন টার্মস অফ ইন্টারেস্ট রেট আমরা যদি দেখি, সেই প্রজেকশনও তারা দিয়েছেন ইন্টারেস্ট রেট কোথায় থাকতে পারে। তারা বলছেন যে তারা কমপক্ষে নিজের পক্ষে 2 বার ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন এই বছরের শেষ নাগাদের মধ্যে। সো দোজ আর দ্য প্রজেকশন, এটি হচ্ছে তাদের প্রজেকশন। নাও দেয়ার আর সাম রিপোর্টস, ওকে, এর ফাঁকে একটু বলে রাখা উচিত আপনাদেরকে, কয়েকটি রিপোর্ট আছে আমি দেখেছি, আমি এটির ব্যাখ্যা করবো না কারণ অনেক সময় লেগে যাবে তাতে। একটি হচ্ছে রিটেল সেলস কমে এসেছে, 0.1% ছিল গতবারের রিপোর্টে, এবার সেটি 1%-এর কাছাকাছি নেমে এসেছে। নট গুড নিউজ, অর্থাৎ রিটেল সেলস, রিটেলের দোকানের যে সেলগুলো হয়ে থাকে সেটি কমে এসেছে 1% আমেরিকাতে। দিস নট এ গুড নিউজ, ইটস ব্যাড নিউজ। আরেকটি ব্যাড নিউজ হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যদি ইমিডিয়েটলি কিছু না করা হয়ে থাকে তাহলে 2030 সাল বা 34 সাল নাগাদ পর কাউকে আর ফুল পেমেন্ট দেওয়া যাবে না সোশ্যাল সিকিউরিটির অর্থ। দিজ আর নট গুড নিউজ। আমি এখন ওই সমস্ত রিপোর্টে যাব না কারণ এটি আরো বিস্তারিত ব্যাখ্যা দরকার আছে। নাও লেটস টক অ্যাবাউট হোয়াট হ্যাপেন ওয়েডনেসডে। কি মানে আসলেই ওয়েডনেসডেতে গত পরশুদিন, গত বুধবার কি হলো। সো দ্য ফেডারেল রিজার্ভ সিদ্ধান্ত নিয়েছেন, যেটি আমি গত 2টি অনুষ্ঠানে, গত 2 পর্বে বলেছি, অ্যান্ড ইট ইজ নট এ সারপ্রাইজ যে তারা কি করতে যাচ্ছে। তারা ইন্টারেস্ট রেট কমাবেন না, এটি আমি বলেছিলাম। অলসো তারা কি করছেন, তারা যেভাবে অর্থনীতিকে টাইটভাবে ধরে রেখেছেন, অর্থাৎ নতুন করে অর্থ ছাপাচ্ছেন না, মানি প্রিন্টিং যেটিকে আমরা বলি, সেটিকে না করে টাইট করে ধরে রেখেছেন। তারা এটিকে বলা হয় কোয়ান্টিটেটিভ টাইটেনিং। ওকে, এটি সম্পূর্ণভাবে যেখানে ছিল আনচেঞ্জ রেখেছেন, অর্থাৎ $55 বিলিয়ন আ মান্থ। ওকে, নাও আমি এর কিছু হাইলাইটস আপনাদেরকে দেখাবো ফেডারেল রিজার্ভ কনফারেন্সের। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান, যেটি আমরা দেখাবো। এটি হচ্ছে লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে, এবং যদি তাই হয়ে থাকে এটি তো একটা কারণ হতে পারে ফেডারেল রিজার্ভের জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। সবাই তো তাই বলবেন, রাইট? বাট অ্যাট দ্য সেম টাইম আপনি মনে রাখতে হবে, এটি হচ্ছে যে ব্যাপার যেখানে জেরোম পাওয়েল, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, উনি বলছেন যে দ্য লেবার মার্কেট লুকস গুড। কেন বলছেন আমি জানি না, উনি বলছেন যে লেবার মার্কেট নাকি ঠিক আছে, ইট লুকস গুড। ওকে, উনি ট্যারিফের ইম্প্যাক্টের কথা বলছেন, যে এখন পর্যন্ত ট্যারিফের ইম্প্যাক্ট পড়েনি, কিন্তু আগামী কয়েক মাসে পড়বে, শুনলেন কিছুক্ষণ আগে। এবং প্রবৃদ্ধির হারের কথা আমরা শুনবো কিছুক্ষণের মধ্যে। চলুন লেটস কভার দিস ওয়ান। এইটি একটু আলোচনা আনা দরকার, কারণ ফেডারেল রিজার্ভ তারা প্রজেকশন করছেন মন্থর হয়ে আসবে অর্থনীতি, প্রবৃদ্ধির হার কমে আসবে এবং আনএমপ্লয়মেন্ট বাড়বে। যদি তাই হয়, এই দুটি তো আসলে কারণ হতে পারে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। এই সমস্ত কারণে কিন্তু ইন্টারেস্ট রেট কমানো হয়, বা দে কাট ইন্টারেস্ট রেট, রাইট? সো প্রশ্ন হতে পারে তাহলে তারা সেটি করছেন না কেন? ওয়াই ডোন্ট দে কাট ইন্টারেস্ট রেট রাইট নাও? এই মুহূর্তে তারা সেটি করছেন না কেন? জেরোম পাওয়েল উনি বলছেন তার কারণ হচ্ছে আগামী কয়েক মাস সামনে, দ্য আপকামিং মান্থস অ্যাহেড, উনি মনে করছেন যে ইনফ্লেশন আরো বাড়বে। সো যেহেতু এটা আরো বাড়বে তারা আশা করছেন এই মুহূর্তে যদি ইন্টারেস্ট রেট কমানো হয় তাহলে সেটির বিপদ আছে বলে তিনি মনে করছেন। ইটস কাইন্ড অফ অফসেটিং দোজ রিজনস, ওকে, যার কারণে তিনি ইন্টারেস্ট রেট কমাচ্ছেন না। ওকে, পরিষ্কারভাবে বুঝতে পারছেন জেরোম পাওয়েল এবং ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট কমাবেন না এই মুহূর্তে। তাদের অ্যাপ্রোচটি হচ্ছে ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ, দেখি না কি হয়, এরকম একটি ভাব। কিন্তু যখন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করলেন যদি তাই হয়ে থাকে, এই ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচই যদি হয়ে থাকে, তাহলে গত বছরের শেষ নাগাদ কেন তারা ইন্টারেস্ট রেট কমাতে গেলেন? এবং জেরোম পাওয়েল তখন বলেন তার কারণ হচ্ছে ব্যাক দেন, সেই সময়ে তারা প্রজেক্ট করছেন যে ইনফ্লেশন কমে আসবে। বাট এখন তারা মনে করছেন যে রিভাইজ করে দেখছেন যে আসলে তারা তাদের যে পরিসংখ্যান বলছে ইনফ্লেশন বাড়তে যাচ্ছে এবং বেশ ভালোভাবেই বাড়তে যাচ্ছে। ওকে, উনি ইন্টারেস্ট রেট কমাবেন, উনি জেরোম পাওয়েল ইন্টারেস্ট রেট কমাবেন, তার কারণ হচ্ছে উনি বলছেন আনসার্টেনিটি, অর্থাৎ অনিশ্চয়তা। কি ঘিরে অনিশ্চয়তা? ট্যারিফ, ট্রাম্প ট্যারিফ, রাইট? ওকে, সো আপনারা সবাই, কিন্তু আমি একটু জানিয়ে রাখতে চাই, আপনারা সবাই জানেন যে ট্রাম্প এই মুহূর্তে, প্রেসিডেন্ট ট্রাম্প
সব ট্যারিফ কিন্তু বিরত রেখেছেন, স্থগিত রেখেছেন 90 দিনের জন্য। কিন্তু মনে রাখতে হবে এই 90 দিনের ডেডলাইন কিন্তু খুব তাড়াতাড়ি ডিউ হচ্ছে, ইটস কামিং ডিউ ভেরি সুন। আর্লি জুলাইয়ের প্রথম সপ্তাহ নাগাদ এই সমস্ত 90 দিনের যে পজ করা হয়েছে, থামিয়ে রাখা হয়েছে, সেটি কিন্তু আর থাকবে না। সো ট্রাম্প ব্রিংস ক্লারিটি টু দ্য সিচুয়েশন। ট্রাম্পস ক্যান, বাই দ্য ওয়ে, এই জেরম পাওয়েল ইজ নট রং, উনি কিন্তু রং না, উনি কিন্তু সঠিক কথাই বলছেন। ট্যারিফ নিয়ে তৈরি হচ্ছে অনেক অনিশ্চয়তা, যার ফলে ব্যবসায়ীরা জানেন না আজকে যে জিনিসটা আমি আমদানি করছি, কালকে আমদানি করলে আমার খরচ কত হবে, যে দেয়ার পর তারা বলতে পারছেন এটির মূল্য কতখানি তারা রাখবেন। ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে না, উনি পরিষ্কারের ব্যাপারে উনিকে বেশ পরিষ্কার রেখেছেন। ডেডলাইন যিনি ডেডলাইন দিয়েছেন, যখন ডেডলাইন আসবে তখন উনি দেখবেন যে কি হবে, দ্যাটস গোয়িং টু বি আ গ্রিন লাইট ফর, উনি মনে করছেন যে যদি সেটি বলবৎ থাকে তাহলে এটি একটি গ্রিন লাইট হবে ফেডারেল রিজার্ভের জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। কারণ সব কিছুর মূল্য তো বেড়ে যাবে, কোথাও আপনাকে অফসেট করতে হবে, সামঞ্জস্য আনতে হবে। সামঞ্জস্যতা কোথায় আনবেন? ইন্টারেস্ট রেট কমিয়ে। এটি একটি অস্ত্র যেটা ফেডারেল রিজার্ভ ব্যবহার করে থাকেন। অ্যান্ড মার্কেট এক্সপেকটেশন যেটি আছে, তারাও মনে করছেন এটি হতে পারে বা হতে যেতে পারে। ওকে, দ্য ইন্টারেস্ট রেট কাট উইল হ্যাপেন ইন সেপ্টেম্বর, এটি অনেকে মার্কেটের ধারণা। ওকে, একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে আমেরিকান যারা আছেন, এভরিবাডি, হোয়াইট, ব্ল্যাক, চাইনিজ, ব্রাউন, ডাজন্ট ম্যাটার, অল আমেরিকানস, তারা কি এই বছরের দ্বিতীয় অংশে আমরা কি খুব দুর্দশায় পড়তে যাচ্ছি কিনা? Americans expect to feel pain in the second half of 2025 in high interest rate বহাল রাখার কারণে। বিশ্বাস করুন আর না করুন, 2025-এর প্রথম অংশ কিন্তু পার হয়ে গেছে, আমরা কিন্তু জুনের একেবারে শেষের দিকে আছি। ওকে, জেরম পাওয়েল বলছেন নো, উনি সেটাই মনে করেন না। তার কারণ উনি বলছেন এভরিথিং ইজ ফাইন রাইট নাও, এই মুহূর্তে সব কিছু এখন পর্যন্ত সব ঠিক আছে। উনি আরো বলেছেন যে ট্যারিফ, ইফ দেয়ার ইজ এ ক্লারিটি রিগার্ডিং ট্যারিফ, যদি আমরা ট্যারিফের ব্যাপারে একটি পরিষ্কার ধারণা পাই, স্পেশালি ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে তারা খুব পক্ষে থাকবেন ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। কিন্তু এই মুহূর্তে তাদের কাছে স্বচ্ছ নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প কি করছেন। আসলেই তো তাই, একদিন ট্যারিফ দিচ্ছেন, একদিন তার পার্সেন্টেজ বাড়াচ্ছেন, একদিন তার কমিয়ে নিয়ে আসছেন, একবার 30 ডেজের জন্য, একবার 60 ডেজের জন্য, একবার 90 ডেজের জন্য, একবার সমস্ত দেশের উপর আবার কমিয়ে আনছেন, ইউকের উপর থেকে ট্যারিফ উঠিয়ে নিয়েছেন। কাজেই অনিশ্চয়তার শেষ নেই। এত অনিশ্চয়তার মধ্যে কাজ করা কঠিন, এবং উনি বলছেন যদি অনিশ্চয়তাটা কমে আসে তাহলে উনারা হয়তো চিন্তা করবেন, ইনক্লাইন্ড, ঝুঁকে পড়বেন ইন্টারেস্ট রেট কমিয়ে আনার, বিকজ ইট উইল গিভ দেম মোর কনফিডেন্স। এটা ছিল রিক্যাপ। এখন আমেরিকার যে ডেট ক্রাইসিস আছে, এই ক্রাইসিসটা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে, খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেটি একটু জানা দরকার। ওকে, নাও ফেডারেল রিজার্ভ বলছেন এই সিচুয়েশন আরো খারাপ করছেন কে? জেরম পাওয়েল এই সিচুয়েশনকে খুবই খারাপ করছেন। নাও সিচুয়েশনকে কিভাবে খারাপ হচ্ছেন? উনি বলছেন ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট যেটি আছে সেটি প্রেসিডেন্ট ট্রাম্প চান সেটি ইন্টারেস্ট রেট কমে আসুক, এখন যখন ইচ্ছা তখন কমে আসুক, যেভাবে ইচ্ছা উনি কমিয়ে নিয়ে আসুক। এটা হলো জেরম পাওয়েল। বাট ফেডারেল রিজার্ভের যে রিজার্ভ যে আছে, তারা বলছেন তারা ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কাটবেন না, কোনোভাবেই কাটবেন না। এবং এটি দ্যাটস হ্যাপেনিং কখন হচ্ছে? এটি হয়েছে ফিউ ডেজ আগে, যখন জুনের 18 তারিখ এটি হলো। ফেডারেল রিজার্ভ অ্যানাউন্স করেছেন তাদের ডিসিশন। প্রেসিডেন্ট ট্রাম্প জেরম পাওয়েলকে বলেছেন যে উনি একটা রিয়েল ডামি, হি ইজ এ ডামি ফর নট লোয়ারিং ইন্টারেস্ট রেট কমিয়ে না নেওয়ার ফর। সো দ্য ইন্টারেস্ট রেট ইন দ্য US গভর্নমেন্ট ডেট অ্যাপ্রক্সিমেটলি এই মুহূর্তে আছে $37 ট্রিলিয়ন, অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাজ টু মেক ইন্টারেস্ট রেট পেমেন্ট কিন্তু সরকারকে করে যেতে হবে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যদি ইন্টারেস্ট রেট কমিয়ে আনা হয় তাহলে আমেরিকার সেভ হবে বিলিয়নস অফ ডলার্স পেমেন্ট। দ্যাট ইজ কারেক্টলি ট্রু। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, পোস্ট করেছেন এই FOMC মিটিংয়ের 8 ঘন্টা পর, যে ফেডারেল রিজার্ভ অ্যানাউন্স করেছে তারা ডিসিশন নিচ্ছে ইন্টারেস্ট রেট কমাবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলেছেন সেটি হচ্ছে তার ট্রুথ সোশ্যালে লিখেছেন যে রিয়েল ডামি হুজ কাটিং ইন্টারেস্ট রেট হু কস্টিং আমেরিকা বিলিয়ন্স, যার কারণে আমেরিকা বিলিয়ন্স অফ ডলার কস্ট হচ্ছে। অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন নেক্সট মর্নিং, পরের দিন সকালে অর্থাৎ গতকালকে, দ্যাট জেরম পাওয়েল
কারণে, জেরোম পাওয়েলের কারণে আমাদের কান্ট্রি, আমাদের দেশ হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্সের লসের মুখে আছে, ক্ষতির মুখে আছে। এবং হি ইজ ট্রুলি ওয়ান অফ দ্য ডামেস্ট, উনি বলছেন জেরোম পাওয়েল ইজ দ্য ডামেস্ট, দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ পিপল ইন দ্য গভর্নমেন্ট, উনি বলছেন, যদিও ফেডারেল রিজার্ভ ইজ নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট টেকনিক্যালি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এ পর্যন্ত ইসিবি 10 বার কমিয়েছে ইন্টারেস্ট রেট, 10 বার কমিয়েছে, অ্যান্ড উই হ্যাভ ডান নান, আমরা একবারও কমিয়ে আনিনি। তারা একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ট্যারিফ বসিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাংক কোনো ট্যারিফ বসায়নি, এটি অন্যতম একটি কারণ। এনিওয়ে, দেন হি গোজ টু সে, আরও উনি বলছেন যে ইন্টারেস্ট রেট আসলে কমে আসা উচিত। কতখানি কমে আসা উচিত সেটিও সাজেশন দিয়েছেন, 2.5%। ওকে, সো আমি একটি গ্রাফ আপনাদের কাছে তুলে ধরবো এখনই। এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের কি পরিমাণ ঋণ আছে, 37 ট্রিলিয়ন ডলার। আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি 37 ট্রিলিয়ন ডলার, অ্যান্ড দে ডোন্ট গেট এ স্পেশাল ট্রিটমেন্ট। কেউ আমাদেরকে, আমেরিকাকে স্পেশাল ট্রিটমেন্ট দেয় না। আপনি লোন নিয়েছেন, লোনের পেমেন্ট করতে হবে উইথ ইন্টারেস্ট। সো দে নিড টু মেক ইন্টারেস্ট পেমেন্ট, যেই লোন করেছেন তারপরে। ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ, যখন আপনি এত বিরাট অঙ্কের একটি লোন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু মনে রাখবেন, ইফ ইউ চেঞ্জ দ্য ইন্টারেস্ট রেট, আপনি যদি 1% চেঞ্জ করেন বা 2% চেঞ্জ করেন, এটি কিন্তু হিউজ ডিফারেন্স তৈরি করে পেমেন্টসের ক্ষেত্রে। অফকোর্স রাজস্ব বছর 2025 সালের পরবর্তী গ্রাফ যদি আমরা দেখি, হিয়ার ইজ হোয়াট স্ট্যান্ডস, এইখানে আপনি যেটি দেখছেন, আমরা এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। সো গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট মেকিং ইন্টারেস্ট পেমেন্ট যেটি আছে দিস ইয়ার, এই বছর, কম্পেয়ার টু লাস্ট ইয়ার, কি পরিমাণ এই বছর পে করছেন গত বছরের তুলনায়, আপনি দেখেছেন যে এই বছর আমরা বেশি পে করছি, 2025 সবচেয়ে উপরে ব্লু কালার। নাও সো হিয়ার আর দ্য এক্স্যাক্ট নাম্বারস, আপনারা যেটা দেখতে পাচ্ছেন গ্রাফ, আমরা যদি গ্রাফে যাই আরেকটি, ওকে, এটা হচ্ছে একেবারে রিয়েল পরিসংখ্যান। গত বছরে 601 বিলিয়ন ডলার, এ বছর আমরা পে করবো 665 বিলিয়ন ডলার। দিস ইজ জাস্ট দ্য ইন্টারেস্ট, বাই দ্য ওয়ে, অ্যান্ড দিস ইজ দ্য ফিসক্যাল ইয়ার টু ডেট। দ্য ইউএস গভর্নমেন্ট 10% বেশি পে করবেন গত বছর, টু কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার। নাও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসে, তাহলে এই যে বরোয়িং কস্ট, যে ঋণটি ইন্টারেস্ট যখন পে করা, এটা কস্ট, বরোয়িং কস্ট, এটি ব্যাপকভাবে কমে আসবে। দ্য ইউএস গভর্নমেন্ট তাহলে কম ইন্টারেস্ট পে করতে হবে ব্যাপকভাবে। সো আমি সেই ভিডিও আপনাদের কাছে ক্লিপ তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড দ্য ট্রাম্প বলছেন যে উনি জেরোম পাওয়েলকে বলেছেন ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে, টু কাট দ্য ইন্টারেস্ট রেট, অ্যান্ড উনি হি চুজ নট টু। জেরোম পাওয়েল বলছেন, না, আমি ইন্টারেস্ট রেট এখন কমাতে পারবো না, এটি এখন সময় নয়। সো হি চুজ নট টু। অ্যান্ড ইনফ্লেশন জাস্ট বেড়ে চলছে অ্যাকর্ডিং টু ট্রাম্প। দেন যদি সেটি হয়, ইন্টারেস্ট রেট বাড়ানোর পরে যদি ইনফ্লেশন বেড়ে যায়, তাহলে উনি বলছেন ও মিনিংস জেরোম পাওয়েল ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসতে পারে। হি কুড অলওয়েজ রেজ ইন্টারেস্ট রেট, যদি বেড়ে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, তখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবে। ওকে, দ্যাটস হোয়াট ট্রাম্প ইজ সেইং। এখন যে গ্রাফটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে, এই গ্রাফটি দেখাচ্ছে ফেডারেল রিজার্ভ এই পর্যন্ত কি পরিমাণ খরচ করেছে এই বছর ফিসক্যাল ইয়ারে, এই রাজস্ব নীতিতে 2025। চলুন দেখে নিই সেটি। ওকে, সো তারা ইন্টারেস্ট পেমেন্টে এত বেশি খরচ করেছেন, যেটি মিলিটারি খরচের চেয়েও বেশি, ইন দ্য ডিফেন্স, মোর এক্সপেন্স দেন ডিফেন্স। সো এতটাই খারাপ অবস্থা, ইন্টারেস্ট রেট পেমেন্ট এতখানি বেড়ে গেছে, এবং এটি খারাপের দিকেই যাচ্ছে। যে ন্যাশনাল ডেট যে পরিমাণ বেড়েছে, এটি সবচেয়ে বড় পেমেন্ট হয়ে দাঁড়াবে কিছুদিনের মধ্যে। এটির অর্থ হচ্ছে যে আমেরিকার ঋণের যে পরিমাণ এবং ঋণের যে জর্জরিত হয়ে আছে এই 2000 সালের পর থেকে, সেটি একটু দেখে নিব এখন। ওকে, ক্যান উই সি দিস? ওকে, আমরা এখন যেটি দেখছি, যেই গ্রাফটি দেখছি, সেটি হচ্ছে 2000 সালের পর থেকে এখন পর্যন্ত কি পরিমাণ ঋণ হয়েছে। দ্য গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট ক্রমাগতভাবে খরচ করে যাচ্ছেন যে অর্থ তাদের কাছে নেই। কিন্তু কোথা থেকে করবেন? যার কারণ যে অর্থ নেই আপনার কাছে, আপনি যদি খরচ করতে হয়, তাহলে আপনাকে ব্যয়টা কোথা থেকে আনতে হবে? আপনাকে লোন করতে হবে। সো দিন শেষে তারা লোনটি করেন। দ্যাটস দ্য ডিফারেন্স। সো গত বছর 2024 সালে, ফিসক্যাল ইয়ার 2024 সালে আমেরিকান গভর্নমেন্ট বেশি খরচ করেছেন বাজেটে, যেটি বাজেট ছিল তার চেয়ে বেশি খরচ করেছেন, $1.83 ট্রিলিয়ন। অফকোর্স কোথা থেকে আসবে ডিফারেন্সটি? তারা লোন করেছেন। সো লোনের পরিমাণ বেড়েছে। দ্যাট জাস্ট অ্যাডস অন দ্য ন্যাশনাল ডেট। দিস ইজ হাউ ইট এন্ডস আপ। যার কারণে প্রতি রাজস্ব বছর এরকম করার কারণে 2025 সালে এখন এটি 37 ট্রিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। এবং বিশ্বাস করুন আর না করুন, প্রেসিডেন্ট ট্রাম্প
কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের চেয়েও গত বছর যেটি খরচ করেছেন তার চেয়ে বেশি খরচ করবেন, ব্যয় বাড়াবেন এবছর। এক্সকিউজ মি, প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে অন ট্র্যাকে আছেন, একেবারে ঠিক লক্ষ্যে আছেন। ডেফিসিট তার এবছর আরও বাড়বে, অর্থাৎ রাজস্ব ঘাটতি যেটি পূরণ করতে হলে $2 ট্রিলিয়ন তাকে নতুন করে লোন নিতে হবে। ওকে, সো এটি কিন্তু আরও খারাপের দিকে যাবে। ইটস এক্সপেক্টেড টু গেট ইভেন ওয়ার্স ফিসক্যাল ইয়ার 2026, আগামী বছর। নাও আপনাকে এই গ্রাফটি দেখতে হবে যেটির প্রজেকশন হচ্ছে কতখানি খারাপের দিকে যাচ্ছে, হাউ মাচ ইন্টারেস্ট রেট এক্সপেন্স উইল রাইজ, কতখানি ইন্টারেস্ট রেট বাড়তে যাচ্ছে ইউএস গভর্নমেন্টের আগামী বেশ কিছু বছর সামনে, ইয়ার্স টু কাম। যদি দেখে মনে করেন যে এটা খারাপ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন কতখানি খারাপ, এই যে গ্রাফটি দেখছেন এটি অ্যাকুরেট কিনা, নো, এটা অ্যাকুরেট না। তার কারণ হচ্ছে এর মধ্যে সিগনিফিক্যান্ট শুভঙ্করের ফাঁকি আছে, সিগনিফিক্যান্ট। যেটি দেখছেন সেটি আগামী 10 বছরে $13 ট্রিলিয়ন দাঁড়াবে এক্সপেন্স। ওকে, বাট এক্সকিউজ মি, তার কারণ হচ্ছে এই প্রজেকশনে অনেক ফ্যাক্টর আছে যেটা অ্যাড করা নাই। অল দ্য অ্যাডিশনাল ডেট, এক্সট্রা লোন যেটা করতে হবে সেটি এটির মধ্যে নাই। এক্সকিউজ মি, যুদ্ধ বিগ্রহ যেটি করছেন আমেরিকা, সেটা ইউক্রেনে হোক ইসরায়েলে হোক, যে পরিমাণ অর্থ তারা দিচ্ছেন, যে পরিমাণ সহযোগিতা তারা দিচ্ছেন, এইটি এখানে যোগ করা নেই। যে রিসেশন আসছে বা যে রিসেশনগুলো এসে চলে গেছে যার ফলে এক্সট্রা লোন করতে হয়েছে, সেটি এখানে নেই। এক্সকিউজ মি, যে ট্যারিফের কারণে যে ক্ষতি হচ্ছে বা ক্ষতি হবে সেটির অর্থ এখানে ধরা হয়নি। এবং ট্রাম্প যে ট্যাক্স কাট দিচ্ছেন ধনীদের জন্য, ট্রাম্পস ট্যাক্স কাট বিল, এটিও এটির মধ্যে নেই। অল দোজ ফ্যাক্টরস আর নট ইন দিস রিপোর্ট। আমি মনে করি যে ইউএস গভর্নমেন্ট গোয়িং টু হ্যাভ টু বারো মোর মানি, আরও বেশি অর্থ তাদেরকে লোন করতে হবে। অ্যান্ড দ্য এস্টিমেট ইন্টারেস্ট পেমেন্ট যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন আগামী 10 বছরে $13 ট্রিলিয়ন দাঁড়াবে, সেটি আরও বড় হবে। দিস ইজ নট অ্যাকুরেট। সো অনেকে বলবেন ডোজ কি করছে, ডজ তো অনেক খরচ কমিয়েছে। নো, ডোজের কথা এখন আর বলার কোনো উপায় নেই, কারণ সবসময় মনে রাখবেন নাম্বার স্পিক্স। কথার চেয়ে নাম্বার অ্যান্ড দ্য লগস স্পিক্স। ডোজের যে নম্বরগুলো দেখা যাচ্ছে, পরিসংখ্যানগুলো দেখা যাচ্ছে, সেটি সঠিক নয়। And here is the projection of the other major spending. সবচেয়ে বড় বড় খরচ যেটি সরকার করে থাকেন তার অন্যতম কয়েকটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ডিফেন্স, মেডিকেইড। এই রিপোর্টটি আসে রেসপন্সিবল ফেডারেল বাজেট কমিটির থেকে। সো আমেরিকার মাথায় আছে বিরাট ঋণ ক্রাইসিস, অ্যান্ড দ্য ইন্টারেস্ট রেট, ইটস এ হিউজ ডিফারেন্স। ইন্টারেস্ট রেট যেটি পে করা হয় থাকে রাজস্ব বছরে এবং ইউএস গভর্নমেন্ট যেটি পে করে থাকে, ইটস এ হিউজ প্রবলেম। এই সমস্ত কারণে আমাদের জাতীয় ঋণ এখন এসে দাঁড়িয়েছে $37 ট্রিলিয়ন, $37 ট্রিলিয়ন। সো দিস ইজ হ্যাপেনিং আউট অ্যাজ এক্সপেক্টেড। কারণ এইটিই তো হতে হবে, যখন আপনি লোন করতেই থাকবেন খরচের জন্য এবং বাজেটটা ব্যালেন্স করবেন না, ইউ আর রানিং অন ডেফিসিট, দিন শেষে এটিই হবে। ইটস ভেরি প্রেডিক্টেবল। ওকে, সো প্রেসিডেন্ট ট্রাম্প যখন এটি দেখছেন ফ্রম হিজ পার্সপেক্টিভ, উনি খুব আপসেট যে জেরোম পাওয়েল, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, উনাকে সহযোগিতা করছেন না এবং উনি মনে করেন যে এটা গুড, কিন্তু উনি সহযোগিতা আসলে এভাবে করতে পারেন না। তার অনেক কারণ আছে, কয়েকটি কারণ আমি উল্লেখ করলাম কিছুক্ষণ আগে। বাট এই জিনিসগুলি ফিক্স করতে হলে সবচেয়ে বড় যে জিনিসটি দরকার হচ্ছে গুড ফিসক্যাল পলিসি, ভালো একটি রাজস্ব নীতি, আ ব্যালেন্স বাজেট। যখন আপনি আনলিমিটেড ওয়ার থাকবে বিভিন্ন জায়গায়, আপনি ভিয়েতনাম ওয়ারে আছেন, আপনি কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, গালফ ওয়ার, ইউক্রেন ওয়ার, নাও ইরান অ্যান্ড ইসরায়েল ওয়ার, সব কিছু কিন্তু আমেরিকা ফান্ড করে এই অর্থ ঢালে। সো আপনি যখন এরকম আনলিমিটেড ওয়ার থাকবে আপনার হাতে, এক্সপেন্স বাড়বে অনেক $1 ট্রিলিয়ন। আপনি যখন ইররেসপন্সিবল ট্যাক্স কাট দিবেন ধনীদের, আপনি এই সমস্ত জিনিস ফিক্স করতে পারবেন না। ইট ক্যানট বি ফিক্সড। জানাবেন আপনারা কি মনে করেন। ওকে,
আইস ডিটেনশন নিয়ে একটু কথা বলা দরকার। আইস যেই ডিটেনশনের ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে আইস একজনকে গ্রেফতার করেছেন, তার নাম হচ্ছে ভিক্টর আয়ালা। 66 বছর বয়সী, উনি গ্রিন কার্ড আছে তার কাছে, উনি আমেরিকাতে থাকেন বহু বছর যাবৎ। উনি যখন এসেছেন তখন উনি টিনেজার ছিলেন। উনাকে ধরা হয়েছে, ডিটেইন করা হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারফোর্স থেকে। যখন উনি ফিরছিলেন, কোথা থেকে ফিরছিলেন? উনার ছেলে কাজ করে ইউএস এয়ারফোর্সে, এয়ারফোর্স আর্মির সদস্য। উনি স্টেশন ইন জাপান, ওখান থেকে উনি তার সাথে দেখা করে ফেরত আসছেন। এই রিপোর্টটি ওখানকার লোকাল রিপোর্ট থেকে এসেছে। আমি এই লিঙ্কটি আপনাদের দিয়ে দিচ্ছি। কেন এটি ম্যাটার, ওয়াই, আমি কেন এই ব্যাপারটি নিয়ে আলাপ করছি? অ্যাভিয়েলা ডিটেনশন আসছে এমন একটি সময় যখন ইমিগ্রেশনের ক্র্যাকডাউন চলতেছে আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। ইন এডিশন আপনারা জানেন যে যারা ইলিগালি এই দেশে আছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। তার সাথে সাথে ইমিগ্রেন্ট যারা আছেন, ভ্যালিড ডকুমেন্টেশন আছেন, তারাও এটির জালে পড়ে যাচ্ছেন, ইনক্লুডিং যাদের গ্রিন কার্ড আছে, লিগাল ভিসা, রিয়েল ভিসা আছে, সবার। তারা সবাই কিন্তু এখন বিভিন্ন রকম লিগাল বিপজ্জনক অবস্থায় আছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছেন যে উনি কিন্তু এটি চালিয়ে যাবেন, লার্জেস্ট ম্যাস ডিপোর্টেশন অপারেশন ইন দ্য ইউএস হিস্ট্রি। এবং ইনিশিয়াল গত কয়েক মাসের আমি রিপোর্ট দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন এই পর্যন্ত 1 লক্ষ মানুষকে, মাইগ্রেন্টকে ডিপোর্ট করতে সক্ষম হয়েছেন। ওকে, এবং উনি নিয়ে এসেছেন ইনভোকেশন অফ দ্য এলিয়েন এনিমি অ্যাক্ট অফ 1798, যার মাধ্যমে প্রেসিডেন্ট অথরিটি আছে ডিপোর্ট করতে পারেন এনি নন সিটিজেন, ডাজন্ট ম্যাটার আপনি গ্রিন কার্ড থাকুক, লিগাল ভিসা থাকুক। এই অ্যাক্টের মাধ্যমে, এলিয়েন এনিমি অ্যাক্ট 1798-এর মাধ্যমে উনি যে কাউকে ডিপোর্ট করতে শুধু পারেন না, কোনো রকম হিয়ারিং ছাড়া, কোনো রকম আত্মপক্ষের সমর্থ যারা। কিন্তু কেন এর হোয়াট টু নো আমরা কি জানতে পারছি এখান থেকে? অ্যাভিয়েলা যাকে ডিটেন করা হয়েছে মে 7 তারিখে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, উনি ফিরছিলেন জাপান থেকে, সেটি আগে বলছি। ওনার বয়স হচ্ছে 66 বছর, লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি কি জানেন উনি গ্রিন কার্ড কবে পেয়েছেন? গ্রিন কার্ডটি পেয়েছেন 1967, 1967 সালে। কখনো সিটিজেনশিপ অ্যাপ্লাই করেনি, ফাইন। উনার ছেলে, উনার মেয়ে, উনার করিনা, মাইয়া এবং উনার ছেলে এইটি জানিয়েছেন এবিসি 10 নিউজকে। ওকে, তাকে যখন গ্রেফতার করা হলো, উনাকে একবার পুল ওভার করা হয়েছিল 2009 সালে। ডিইউআই অর্থাৎ ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, হয়তো মাদকদ্রব্য নিয়ে গাড়ি চালাচ্ছিল অথবা ওভার ড্রিঙ্কিংয়ের কারণে উনি একবার গ্রেফতার হয়েছিলেন। এবং তারপরে তিনি জেলও খেটেছিলেন। তার যে ফাইন হয়েছিল, ফাইনও পে করেছিলেন, মিসডিমিনার হয়েছিল, সেটিও হয়েছে। উনি বলছেন যে এই সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছিল। উনি কিন্তু এরপর 2 বার তার গ্রিন কার্ডও রিনিউ করেছেন, তথাপি তাকে এখন গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। না, দিস ইজ নট এ গুড নিউজ। যাদের গ্রিন কার্ড আছে, কোনো না কোনো সমস্যা আছে আপনার লিগালি, আপনি কিন্তু প্লিজ ডু নট ট্রাভেল। আমি জানি না আর কীভাবে কী বলতে পারি। ওকে, হ্যাঁ, একটু পানি খাওয়া দরকার ছিল নেক্সট টাইম। ওকে, এই সমস্যাগুলোর মাঝখানে একটি ব্যাপার আপনাদের কাছে তুলে ধরতে হয়। 9টি লিগাল ওয়ে আছে যেটা আপনি এখনও লিগালি অবটেইন, মানে কোনো না কোনোভাবে মানে নিতে পারেন এই অপশনগুলো। আমি প্রথমটি অন স্ক্রিনে দেবো। ডিপেন্ডিং অন, এটি ডিপেন্ড করবে আপনার স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস, আপনার সিচুয়েশনের উপরে। আপনার এখনও হয়তো লিগাল একটি প্যাথওয়ে থাকতে পারে অ্যাভেলেবল টু স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে থাকতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন গ্রিন কার্ডের জন্য, এবং পসিবলি অন্যান্য জিনিস একটু কাশ কাটিয়ে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে নিতে পারেন। নাম্বার 1, আপনার যদি ইমিডিয়েট রিলেটিভ থাকে আমেরিকান সিটিজেন, আপনার যদি ওয়াইফ থাকে, বাচ্চা থাকে আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, অর প্যারেন্টস অফ ইউএস সিটিজেনশিপ, আপনি কিন্তু কনসিডার করতে পারেন ইমিডিয়েট রিলেটিভের এই ক্যাটাগরিতে। সো এখানে আরও অনেক ব্যাপার আছে যেটি আলোচনা করা যেতে পারে, আমি এখন এই ব্যাপারটি আলোচনা করছি না। নাও, নাম্বার 2, অ্যাসাইলাম যারা করে থাকেন, আপনি যদি শক্ত কেস হয়ে থাকে, আপনি কিন্তু করতে পারেন অ্যাসাইলাম কেস, এবং আপনি কিন্তু একটি কোনো না কোনোভাবে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি আপনার অ্যাসাইলাম কেসটি সত্যিকার অর্থে ভ্যালিড, তাহলে কিন্তু আপনি একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ইউ ভিসা যারা আছেন, আর আপনি ক্রাইমের ভিকটিম হয়েছেন, কোনো না কোনো ক্রাইমের মাধ্যমে আপনি ভিকটিম হয়েছেন, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী স্ক্রিনটি যদি আমরা দেখি, ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স যদি ভাওয়া, এটি এখনও কিন্তু বলবৎ আছে। আপনি কিন্তু এর মাধ্যমে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিতে পারেন। নাম্বার 5,
ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং টি ভিসা যেটি আছে এটি কিন্তু এখনও বলবৎ আছে। নাম্বার 6 যেটি আছে সেটি হচ্ছে অ্যাবিউজড, অ্যাব্যান্ডেন্ড অর নেগলেক্টেড চাইল্ড, SIJS যেটি, ওকে, এটি যারা চিলড্রেন আন্ডার 21 আছেন তারা অ্যাবিউজ হয়ে থাকেন, অ্যাব্যান্ডেন্ড হয়ে থাকেন, নেগলেক্টেড হয়ে থাকেন বাবা মা দ্বারা বা অন্য দ্বারা, তারা কিন্তু তাদের কিন্তু এখনও there is a way. Section 245I amnesty provision এটি কিন্তু একটি খুব কম সংখ্যক মানুষ এটি নিয়ে থাকেন, যার মাধ্যমে অনেকে who had a family অথবা এমপ্লয়মেন্ট পিটিশন যারা করেছিলেন 2001 সালের আগে এপ্রিল 30 তারা কিন্তু এখনও এটি কোয়ালিফাই করতে পারেন, সেকশন 245I। সো যার মাধ্যমে তারা বলে থাকেন যে ফরগিভ দ্য ভিসা ওভারস্টে, আপনি যদি ওভারস্টে করে থাকেন আপনি এখনও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। নাম্বার 8 ক্যান্সেলেশন অফ রিমুভাল ইন ইমিগ্রেশন কোর্ট, এটি একটু ডিফারেন্ট। এটি হচ্ছে আপনি যদি রিমুভাল প্রসিডিংয়ে থেকে থাকে, ক্যান্সেলেশন অফ রিমুভাল আপনার কিন্তু একটা রিলিফ অফার করতে পারে, আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারেন। জেনারেলি আপনাকে প্রুভ করতে হবে 10 বছর প্লাস এই দেশে আছেন আপনি, গুড মোরাল ক্যারেক্টার আছে, US সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার রিলেটিভ কেউ আপনার জন্য এক্সেপশনালি হার্ডশিপে পড়বে আপনাকে ডিপোর্ট করে দিলে। কাজে এই রাস্তাটি এখনও খোলা আছে এখন পর্যন্ত, লিগাল প্যাথওয়েজ। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস থ্রু কোর্ট, এটির ব্যাখ্যা প্রয়োজন আছে, সময়ের আমি খুব সংক্ষেপে বলবো। ইভেন যদি আপনি ইমিগ্রেশন কোর্টে থাকেন আপনি হয়তো অ্যাডজাস্ট করতে পারেন আপনার বেসড অন কোয়ালিফাইং পিটিশন। ধরুন আপনার ম্যারেজ আছে US সিটিজেন কারোর সাথে, যার কারণে আপনি ওভারস্টে করেছেন ভিসা আমেরিকাতে, কিন্তু কোর্ট উইল হেয়ার ইউর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখনও খোলা আছে, কাজেই আপনারা একটু দেখে নেবেন। আমি মনে করলাম যে এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, কারণ এই অনেকেই মনে করেন যে তাদের প্যাথওয়ে মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। নো, প্যাথওয়ে বন্ধ হচ্ছে না, প্যাথওয়ে এখন আছে। এখনকার মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।